দর্শক বন্ধুরা, বাংলাদেশের সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে দিয়ে দিল একটা নিষেধাজ্ঞা। চরম নৈরাজ্য বাংলাদেশে। এবার এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনা দপ্তরে ভাঙনও প্রকাশ্যে এলো। জেনারেল ওয়াকারকে বন্দী করা হোক, কিন্তু আলটিমেটলি জেনারেল ওয়াকার জাতিসংঘ এটা জেনারেল ওয়াকারুজ্জামানকে বলেছে যে আপনি যদি হাসিনার পক্ষ নিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে সকল বাংলাদেশি সেনা প্রত্যাহার করা হবে। বাংলাদেশে ঘটে গেছে এক ভয়াবহ সামরিক কূপ, এবং এই কূপ সংঘটিত হওয়ার সময় বাংলাদেশের টপ 5 জন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দর্শক আপনাকে জানাই স্বাগতম। এবার কিন্তু সরাসরি জাতিসংঘ থেকে কঠিন সতর্কবার্তা দেওয়া হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে, যে কোনো সময় পদত্যাগ করতে হতে পারে তাকে। হ্যাঁ দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারত এবং আওয়ামী লীগের পক্ষ নিয়ে এতটাই বিতর্কিত হয়েছে এই মুহূর্তে যে দেশেতে তার বিরুদ্ধে বিরোধিতা হচ্ছে, সঙ্গে কিন্তু এবার জাতিসংঘ তাকে কঠিন সতর্কবার্তা দিয়েছেন। তবে এবার উপায় কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের? হ্যাঁ দর্শক, তাহলে বুঝতে পারছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেমনটা কিন্তু আপনারা ভিডিওর শুরুতেই কিছুটা অংশ বিশেষে দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তাই আপনাকে বিশেষভাবে অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবেই কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। দর্শক, তার আগে ছোট্ট করে আপনাকে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন আগেই। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আর নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি এক এক করে আগে দেখে আসি। দর্শক বন্ধুরা, বাংলাদেশের সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে দিয়ে দিল একটা নিষেধাজ্ঞা, এবং আমাদের এই বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনী কিংবা আমাদের এই দেশটাকে কিংবা যে কোনো একটা দেশটাকে আপনি যদি শেষ করে দিতে চান বা সেই দেশের স্বাধীনতাকে আপনি যদি শেষ করে দিতে চান, তাহলে আপনাকে সবার আগে শেষ করতে হবে সেই দেশের আপনার সেনাবাহিনীকে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল শ্রেণীর মানুষের জন্য। আপনি যদি প্রকৃত একজন বাঙালি হয়ে থাকেন, অন্তত আপনার জন্য এই ভিডিওটি। আপনার জাতিসংঘের হাই কমিশন থেকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে প্রতিনিয়ত ভাই চাপ কিন্তু আসতেছে। আমি সে প্রসঙ্গে যাব না। তারা আসলে মিন করছে কি, যে আপনার জুলাই মাসে কিংবা আগস্ট মাসে যে আন্দোলন হয়, সেই আন্দোলনে আপনার সাধারণ জনগণের কি পক্ষে আসতে বলছিল সেনাবাহিনীকে, বুঝতে পারছে? এখন সেনাবাহিনী তো সেই কাজটাই করে, কিন্তু আপনার জাতিসংঘ কিংবা হাই কমিশনার থেকে কোনো একটা গুটি এখন পর্যন্ত চালাচ্ছে কিংবা চলমান। ওই যে বললাম যে বাংলাদেশটা এখন পর্যন্ত অস্থিতিশীল। আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনী মানে কখন কার পক্ষ নিচ্ছে, কার কথাই যে তিনি চলতেছে, সেটা কিন্তু বোঝা বড় দায়। এখন আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনীকে আপনার শেষ করে দেওয়ার জন্য কিংবা বাংলাদেশটাকে শেষ করে দেওয়ার জন্য বিদেশ থেকে জঙ্গিবাদীরা আছে না ভাই, জঙ্গিবাদীরা, এই কুত্তার বাচ্চারা প্রতিনিয়ত মনে করেন হিংস্র হাইনা হয়ে গেছে। সরি, আসলে রোজা রাইখা ভাই গালি দিতে, রোজা রাইখা আমার শরীরটা জ্বলতেছে ভাই, বিশ্বাস করেন, কলিজাটা পুরো ফাইটে যেতেছে কলিজাটা। বাংলাদেশটাকে শেষ করে দেওয়ার জন্য এই জঙ্গিবাদীরা কি পরিমাণ যে উইঠা পুইঠা লাগছে রে ভাই, আপনি কল্পনা করতে পারবেন না। জাতিসংঘ থেকে বর্তমান প্রতিনিয়ত আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনীর উপরে আক্রমণ চালাচ্ছে প্রতিনিয়ত। আপনার দেশে মনে করেন কি বলে, এই হত্যাকাণ্ড, মব জাস্টিস, ধর্ষণ, কি বাকি আছে কি বলেন? বাকি আছে কি? এই ডক্টর ইউনূসকে এখন পর্যন্ত শক্ত হাতে প্রতিরোধ করতে পারে নাই আমাদের এই বাংলাদেশ সেনাবাহিনী। তাহলে জাতিসংঘ থেকে চাটবে নাকি, আদর করবে নাকি? আদর করবে? আদর করবে না। অতএব জাতিসংঘ থেকে বা জাতিসংঘের হাই কমিশন থেকে ডিরেক্ট স্পষ্টভাবে তারা ইঙ্গিত কিন্তু দিয়ে দিছে যে এই সেনাবাহিনী তারা যদি মনে করেন আপনার দেশে শান্তি ফিরিয়ে না আনতে পারে, তাহলে খবর আছে, বাংলাদেশের সার্বভৌমত্বের খবর আছে। ওই যে আপনার পাকিস্তানি গত 3 দিন আগে একটা ভিডিও দেখাইছিলাম না, ভুলে গেছেন? যে আপনার ওই জামাতিরা বা জামায়াতের যে মেন এজেন্ট, তারা কি বলছে যে এই যে পূর্ব পাকিস্তান মানে আমাদের এই বাংলাদেশের কথা বলে, যে বাংলাদেশে যে আলাদা হয়েছে অতি দ্রুত এক পাকিস্তানে আবদ্ধ হবে। কি বলছে না? তাদের এজেন্ট কারা? আমাদের এই বাংলাদেশের শিবিররা। আর বর্তমান কালকে যে আপনার একজন মারা গেল 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ করছে কে? আপনার কি বলে, এই মাদ্রাসার একজন শিক্ষক, মাদ্রাসার একজন শিক্ষক। তাহলে এই জঙ্গিবাদীরা, এই জামাতি, এই হিজবুত তাহরির, এরা যে কত বড় জানোয়ার হয়ে গেছে বর্তমান দেশটাকে পাকিস্তান করার জন্য, কল্পনা করতে পারেন? আমাদের এই বাংলাদেশকে বর্তমান শেষ করার আপনার মানে মূল যে রহস্য বা মূল যে উপায়টা, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। মানে সব খেলা শেষ, এখন মূল খেলা বা ফাইনাল টাচ সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে। মানে আপনি যদি কোনো দেশকে দখল করতে চান, কোনো দেশকে আপনার অর্থনৈতিক দিক দিয়ে আপনার বা যে কোনো কিছু দিক দিয়ে আপনি যদি শেষ করতে চান, সবার আগে আপনাকে শেষ করতে হবে
সেই দেশের প্রাণভূমরা কি সেনাবাহিনী। যে দেশেরই হোক না কেন, যেই দেশেরই হোক না কেন, সেই দেশের ডিফেন্সকে আপনি যদি শেষ করতে পারেন তাহলে শেষ, তাহলে বাংলাদেশ শেষ। আমাদের এই বাংলাদেশটাকে বর্তমান এই জঙ্গিবাদীরা সেই পথেই মনে করেন নিয়ে যাইতেছে, প্রতিনিয়ত মনে করেন নিয়ে যেতেছে। আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলি, শোনেন। আপনারা এই 24-এর স্বাধীনতা বলে চিৎকার করেন, আরে ভাই স্বাধীনতা তো তখন উপভোগ করবেন যখন নাকি বাংলাদেশ থাকবে। নাকি আপনারা বাঙালি না? বলেন তো, আপনারা কি বাঙালি নাকি পাকিস্তানি হতে চান? একটু কমেন্ট করে একটু বলে যাবেন যে আপনারা কি বাঙালিত্ব গ্রহণ করতে চান নাকি পাকিস্তানি এই হানাদার বাহিনীদের কি আপনারা জুতা কি বলে পালিশ করতে চান বা তাদের হাত পা টিপতে চান? কি করতে চান আপনারা? আপনাদের মতলবটা কি একটু ঝেড়ে গেছেন তো ভাই। আমরা তো আর পারতেছি না রে ভাই। আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে বর্তমান হুমকির মুখে দাঁড় পান্তে মনে করেন দাঁড়ায় রাখছেন। তো বাংলাদেশকে বর্তমান আমাদের এই সেনাবাহিনীকে হুমকি দিচ্ছে জাতিসংঘ থেকে প্রতিনিয়ত, যে বাংলাদেশে যদি আপনি শান্তি ফিরিয়ে না আনতে পারেন তাহলে খবর আছে। মানে চরম একটা, মানে তারা ডিরেক্ট বলে না, কিন্তু একটা আকার ইঙ্গিত ভাই দিয়ে দিছে। আর জাতিসংঘ কখনোই আপনাকে ডিরেক্ট বলবে না, আপনাকে আকার ইঙ্গিতেই মনে করেন বুঝিয়ে দিবে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনি কেন পদত্যাগ করতেছে না? আর তিনি কেন দেশকে বাঁচাচ্ছে না? তিনি দেশকে আদেও বাঁচাবে না ভাই, কারণ তিনি তো পাকিস্তানের এজেন্টের ভাই। এখন আসুন, সব কথা সাইডে রাখলাম, আমাদের এই বাংলাদেশটাকে আমরা বাঁচাবো কিভাবে? আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা বাঁচাবো কিভাবে? বা আমাদের এই বাঙালিত্ব আমরা বাঁচাবো কিভাবে? সেটার যদি আমাদের বাঁচাতে হয়, আমাদের বর্তমান এই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারকে আপনার ক্ষমতা হাতে নিতে হবে। বাংলাদেশে সেনা শাসন চালু করতে হবে। অনেকেই বলবেন যে ভাই বাংলাদেশে যদি সেনা শাসন চালু হয় তাহলে দেশটা ধরো রসাতলে যাবে। ভাই ডাজেন্ট ম্যাটার, দেশ রসাতলে যাবে না ভাই। আপনার হয় ঠিক আছে বহির্বিশ্ব থেকে কোনো উপকার বা কোনো সহায়তা আসবে না, লাগবে না। বর্তমানে বা কি উপকার আসতেছে বলেন? বর্তমান যে খারাপ অবস্থা ভাই, এর থেকে আমি ওয়াদা করতে পারি ইনশাল্লাহ এর থেকে না হলে ওরা 50% ভালো অবস্থানে নিয়ে আসবে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমান আমাদের এই বাংলাদেশে সেনা শাসন আপনার করাটা বা জারি করাটা একান্ত গুরুত্বপূর্ণ। যদি বাঙালিত্ব বাঁচাতে চান, যদি বাংলাদেশের সার্বভৌমত্ব বাঁচাতে চান, তাহলে বর্তমান বাংলাদেশে সেনা শাসন জারি করাটা ফরজ হয়ে গেছে ভাই, বুঝছে? মানে একটা দেশকে শেষ করা দেওয়ার জন্য কিংবা বহির্বিশ্বে একটা জাতিকে আপনার কলঙ্ক জাতি হিসাবে তুলে ধরার জন্য যত কিছু প্রয়োজন ভাই, সমস্ত কিছু করতেছে এই পাকিস্তানি এজেন্টরা বা এই জঙ্গিবাদীরা। প্রতিনিয়ত একটা দেশকে কিভাবে মনে করে শেষ করে দেওয়া যায়। তাই এই বর্তমান এই বাংলাদেশের জন্মগ্রহণকারীরা, এই কুত্তার বাচ্চারা আপনার প্রতিনিয়ত তারা মনে করেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকার কিংবা আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনীর পিছনে রাখছে, যে কিভাবে আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনীকে কিংবা সেনাবাহিনীর সার্বভৌমত্বকে শেষ করে দেওয়া যায়। বর্তমান তারা এই কাজটাই চালাচ্ছে কিংবা চলমান। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কতটা আশা ছিল যে এই বাহিনী হবে আমার প্রাণের বাহিনী, এই বাহিনী হবে আমার সোনার বাহিনী, সোনার বাংলার বাহিনী হবে। তোমরা বাংলাদেশের জনগণের, সাধারণ জনগণের হয়ে কাজ করবা। আমার এই সোনার বাহিনীদেরকে দেখার জন্য বহির্বিশ্ব থেকে মানুষ আসবে, প্রেসিডেন্ট আসবে, জাতিসংঘ থেকে আসবে আমার দেশের এই সোনার বাহিনীকে দেখার জন্য। আর বর্তমান বহির্বিশ্ব থেকে আসতেছে তো চাপ আসতেছে নিষেধাজ্ঞা করার, চাপ আসতেছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার বা শেষ করে দেওয়ার। কি বলবো, কিচ্ছু বলার নাই। বর্তমান এই দেশকে বা দেশের সার্বভৌমত্ব যদি বাঁচাতে চান তাহলে আমাদের এই বাংলাদেশে বর্তমান সেনা শাসন কিংবা সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারকে ক্ষমতা হাতে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। 5ই আগস্ট হাসিনা যে পালিয়ে গেলেন এবং এই হাসিনা পালিয়ে যাওয়ার আগে যে জুলাইয়ের মাঝামাঝি থেকে একদম 5ই আগস্ট পর্যন্ত যে হাসিনা নির্দেশে যে পুলিশ নিরীহ ছাত্র জনতাকে গুলি করে মারলো, তো এ ব্যাপারে শেষ পর্যন্ত সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনার পক্ষে দাঁড়ায়নি। এখন অনেকের মনে প্রশ্ন আছে যে সেনাবাহিনী তো প্রথমে আমরা দেখলাম যে পুলিশের পিছনে দাঁড়িয়েছিল এবং পুলিশকে প্রোটেক্ট করতেছিল, এবং সেনাবাহিনী বিভিন্ন ড্রোন উড়িয়ে তারা পুলিশকে আন্দোলনকারীদের অবস্থান কোথায় আছে বা কিভাবে আছে সেটা জানান দিচ্ছিল। তাহলে শেষ পর্যন্ত সেনাবাহিনী আসলে শেখ হাসিনার পক্ষে দাঁড়ালো না কেন, বা শেখ হাসিনার পক্ষ নিয়ে গুলি ছিল না কেন? এর অনেকগুলো কারণ থাকতে পারে, তবে সবচেয়ে বড় কারণটা ফাঁস করে দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি আজকে বিবিসি হার্ট টকে বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মানে সমস্ত বৈশ্বিক মানবাধিকার রক্ষায় জাতিসংঘ আসলে কি ভূমিকা পালন করতেছে, তো এই সমস্ত বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন, ফিলিস্তিন নিয়ে কথা বলেছেন, ইউক্রেন নিয়ে কথা বলেছেন। হঠাৎ করে তিনি
বাংলাদেশ প্রসঙ্গ আনলেন। আসলে আন্দোলনের সঙ্গে আমরা কিন্তু এই জাতিসংঘকে অনেক গালিগালাজ করেছি যে জাতিসংঘের কি অবস্থা, জাতিসংঘ কেন কিছু বলে না, জাতিসংঘ কেন আমাদের পাশে দাঁড়ায় না। কিন্তু জাতিসংঘ তাদের কাজ কিন্তু ঠিকই করেছে। যদিও এটা যদি প্রকাশ্যে বলতো তাহলে আমরা আরো খুশি হতাম, আমরা আরো উৎসাহ পেতাম। কিন্তু জাতিসংঘ এটা গোপনে জেনারেল ওয়াকারুজ্জামানকে বলেছে যে আপনি যদি হাসিনার পক্ষ নিয়ে হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ছাত্র জনতার উপর গুলি চালান তাহলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে সকল বাংলাদেশি সেনা প্রত্যাহার করা হবে এবং আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশ এই ক্ষতি বহন করতে পারবে না। তারপরেও জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু হাসিনাকে বলেছেন, যে দেখুন যদি আমরা গুলি চালাই তাহলে কিন্তু জাতিসংঘ থেকে আমাদের সেনাবাহিনীকে বাদ দিয়ে দিবে। কিন্তু হাসিনা বলেছেন যে তাহলে তোমরা পিছনে থাকো, তোমরা পিছনে থেকে আসলে পুলিশকে তোমরা উৎসাহ দাও। এবং প্রথম দিক দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান তাই করেছিল, সেনাবাহিনী পুলিশের পিছনে ছিল, বিভিন্ন ড্রোন উড়িয়ে গতি দখল করতেছিল। কিন্তু মূলত রাওয়া ক্লাবে যখন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসাররা তারা নিজের একটা মিটিং করে সিদ্ধান্ত নিল, যে আহ্বান জানালো যে যাতে গুলি না চালায়, এবং জেনারেল ওয়াকারুজ্জামানও দেখলো যে সেনাবাহিনীর যে জুনিয়র অফিসাররা, এই জুনিয়র অফিসাররা কোনো মতেই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে রাজি না। অনলি সামান্য কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা, জিয়াউল আহসান, লেফটেন্যান্ট জেনারেল মুজিব, শামসেরা সহ আরো কয়েকজন, এরা সবাই চেষ্টা করলো হাসিনাকে টিকিয়ে রাখতে। তখন আসলে ওয়াকারেরও তো কিন্তু ভয় আছে, তাই না? এখন যদি ওয়াকার হাসিনার কথা পালন করতে না চায় এবং হাসিনা ক্ষমতায় টিকে যায় তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর কথা অমান্য করার কারণে কিন্তু ওয়াকারের সামরিক আইনে মৃত্যুদণ্ড হবে, কারণ সে কমান্ড মানতেছে না। এই কারণে ওয়াকারও কিন্তু চুটা দেখতেছিল। কিন্তু 4 আগস্ট রাতে যখন শেখ হাসিনা মিটিং করলো সবার সঙ্গে যে আগামীকালকে পুলিশ ঢাকা শহরে কাউকে ঢুকে দেবে না, যত মানুষ মারা লাগে, যত ফায়ার করা লাগে করবে, এবং সেনাবাহিনী পুলিশকে পিছন দিক থেকে ট্যাকেল করবে। জাতিসংঘ শান্তি রক্ষা নিয়োজিত সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে প্রত্যাহার করবে, এই ভয় তো আমরা চুপ করে বসে থাকতে পারি না। তো তখন ওয়াকারও বললো ঠিক আছে তাহলে তাই করবে। তো তারপরে কিন্তু শেখ হাসিনা ওয়াকারের উপর বিশ্বাস রাখতে পারতেছিল না। এই কারণে শেখ হাসিনা এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং জিয়াউল হাসানকে নির্দেশ দিয়েছিল যে যেভাবেই হোক আজকে রাতের ভিতরেই ওয়াকারকে ফেলে দিতে হবে, এবং ওয়াকারকে ফেলে দিয়ে দোষ চাপাবে সমন্বয়কদের উপরে। ওয়াকার এই ঘটনা জেনে সে গোপনে ক্যান্টনমেন্টের বাইরে একটা আত্মীয়র বাসায় রাতে যাপন করে এবং সেনাবাহিনীকে গোপনে, যারা জুনিয়র তাদেরকে গোপন নির্দেশ দেয় যে আগামীকালকে তোমরা কোনো কিছুই করবে না, তোমরা যাই ঘটুক না কেন তোমরা নীরব দর্শকের ভূমিকা পালন করবে। এটা কিন্তু আমার পুলিশ জানতো না, পুলিশ জানতো সেনাবাহিনী ওদের পিছনে আছে। তো খুব ভোরে ভোরে আপনার এই যে হারুন টারুন এরা, তারপরে ওই যে মামুন এরা ওই পুলিশের হেডকোয়ার্টারে গেল, কন্ট্রোল রুমে গিয়ে তারা উৎসাহের সঙ্গে তারা ওই যে সিসিটিভি মনিটর করতেছে এবং নির্দেশ দিতেছে ওই রেডিওতে যে অমুক জায়গায় পুলিশ কি করতেছে, গুলি চালাও, অমুক জায়গায় গুলি চালাও। কিন্তু কতক্ষণ পরে দেখে যে জনগণের চাপে পুলিশটা সরে যাচ্ছে, এবং পুলিশেরা বারে বারে বলতেছে যে হারুন ভাই বা বিপ্লব ভাই বা মামুন ভাই, গতকাল রাত্রে প্রধানমন্ত্রীর বাসা যে পরিকল্পনা হলো এই পরিকল্পনা অনুযায়ী কেউ কাজ করতেছে না, আমরা তো সেনাবাহিনীর সাপোর্ট পাচ্ছি না। তখন আস্তে 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 এই সবাই পালিয়ে যাওয়া শুরু করলো, এবং আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডাও তখন মাঠে ছিল, তারাও পালিয়ে যাওয়া শুরু করলো। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন অনেকেই বলতেছেন কমেন্টে যে ভাই জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তো তাহলে ওই যে জাতিসংঘের চাপের মতো স্বীকার করেছেন। দেখুন বিষয়টা এভাবে দেখলে হবে না। আবার পিনাকি ভট্টাচার্য বলতেছেন যে তাহলে যে ভারত বলতেছে যে ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর প্রধানের ওই দিন কয়েকবার কথা হয়েছে, সেটা সত্য কথা হয়েছে, এবং বহির্বিশ্ব আমাদের সঙ্গে ছিল, আমেরিকার সমর্থন ছিল আমাদের, এবং জাতিসংঘ সরাসরি বলেছে যে যদি তোমরা সেনাবাহিনী এক পাওয়া গাও তাহলে কিন্তু আমরা জাতিসংঘ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নিব। এবং আমার মনে হয় যে এই কথাটা আসলে তখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি গোপনে হলেও কারো মাধ্যমে এটা আসলে ফাঁস করে দেওয়া উচিত ছিল, তাহলে ছাত্র জনতা আরো উৎসাহ পেত, মনোবল আরো বাড়ত, তাই না? কিন্তু এই ঘটনাটা আমরা জানলাম 7-8 মাস পরে, সতত কোনো চাপা থাকে না, তাই না? আমরা জানলাম সেই জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্কের মুখ থেকে। কিন্তু আমরা যদি যখন আন্দোলন চলতেছে প্রতিদিন আমাদের 100 জন মারা যাচ্ছে, 200 জন মারা যাচ্ছে, আমরা ঘুমাতে পারতেছি না বিদেশে বসে বসে, টেনশনে মাথায় কি হয় মানে পাগলের মতো হয়ে গেছিলাম, তখন যদি এই সুসংবাদটা আসতো, যদি জাতিসংঘ প্রকাশ্যে বলতো বিবৃতি দিয়ে যে আমরা কিন্তু বন্ধ করে দিব, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বন্ধ করে দিব, অথবা গোপনে বললেও ওয়াকারুজ্জামান সাহেব যদি তার কোনো একটা অন্য সোর্স দিয়ে সাংবাদিকদেরকে বলতো, অবশ্য সাংবাদিকরা তো তখন ভয় আসলে প্রশ্ন, আচ্ছা সাংবাদিকদেরকে না বলুক, যদি বিদেশেও বলতো যে আমাদেরকে বলতো, আমরা যারা আছি বিদেশে
তাহলেও কিন্তু এই কথাটা বললে তখন আমাদের ছাত্র জনতা আরো বেশি উৎসাহ পেত। ভারত তো চেয়েছিল যে এই আন্দোলনটা যাতে সফল না হয়, এবং ভারত কিন্তু প্রকাশ্যে হাসিনাকে সমর্থন জানায়নি, কারণ ভারত মনে করতেছিল যে প্রকাশ্যে হাসিনাকে সমর্থন জানালে ছাত্র জনতা আরো উত্তেজিত হবে। ভারত গোপনে গোপনে বিভিন্ন অ্যাডভাইস দিচ্ছিল, বিভিন্ন পরামর্শ দিচ্ছিল, কিন্তু ভারত বিষয়টাকে আসলে খুব হালকা হয়ে নিয়েছিল। ভারত মনে করেছিল যে হাসিনা বরাবরের মতো এবারও মনে পাশ করে যাবে, কিন্তু হাসিনা যখন ফোন করলো যে আমি থাকতে পারতেছি না, আমি এখন পালিয়ে আসবো, তখন নরেন্দ্র মোদী আকাশ থেকে পড়লো যে হায় হায় এটা কি হলো। এই এখন সে ভারতের সেই দিল্লিতে লুটিন্স এলাকায় একটা বাংলোতে আছে, এবং সেই 11 নম্বর বাসাটা সামনে দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, এবং বাসার নেম প্লেটও খুলে দিয়েছে। আপনারা দেখবেন যে 12 নম্বর বাসা, 13 নম্বর বাসা না, 10 নম্বর বাসা, 12 নম্বর বাসা, 11 নম্বর মিসিং। এটা আমি আমার দেশ থেকে পড়লাম। যাই হোক, ভারত তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। এখন যতই বিচার টিচার হোক না কেন, আমার মনে হয় না যে ভারত তাকে ফেরত পাঠাবে। তবে ভারত তাকে ফেরত পাঠাবে না পাঠাক, বাংলাদেশের মাটিতে এর বিচার হবেই। সম্মানিত দর্শক শ্রোতা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এতদিন বড় বড় কথা বললেও কিন্তু এবার কিন্তু সরাসরি জাতিসংঘ থেকে জুলাই গণহত্যার অভিযোগে কিন্তু একেবারে কড়াভাবে ফেসে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কারণ সে সময় কিন্তু হাসিনার নির্দেশে কিন্তু সেনাবাহিনী গুলি চালিয়েছিল ছাত্র জনতার উপর, পরে একমাত্র জাতিসংঘের সতর্কবার্তায় তারা পিছিয়ে এসেছিল। তাই কিন্তু এই মুহূর্তে সেনাপ্রধান এসে বড় বড় কথা বলা এবার কিন্তু সব পাশ করে দিয়েছে জাতিসংঘ। যে কোনো মুহূর্তেই কিন্তু বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে জাতিসংঘ নিজেই। এমনকি সেনাপ্রধান গত কয়েকদিনে কিন্তু তার বক্তব্যের মাধ্যমে একেবারে বিতর্কিত হয়ে গেছেন সারা দেশেই। এছাড়া কিন্তু সারা দেশেই কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগের দাবিতে একেবারে তোলপাড়। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই ভিডিওতে আলোচিত বিষয়গুলি সম্পর্কে আপনার মতামত কি সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন।